বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক ম্যাথ অ্যান্ড সায়েন্স এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তো এখন আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। তো এটা আমার তৃতীয় ক্লাস। যদি প্রথম এবং দ্বিতীয় ক্লাস দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। পাঠ ৬, মৌলিক ও যৌগিক একক। তো এখান থেকে আমরা মৌলিক একক এবং যৌগিক এককের প্রাথমিক ধারণাটা নিয়ে নেই। তো মৌলিক একক হলো সে সকল একক যে সকল একক নিজে স্বয়ংসম্পূর্ণ, অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয়, তাদেরকে মৌলিক একক বলা হয়। যে সকল একক নিজে স্বয়ংসম্পূর্ণ এবং অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয়, তাদেরকে মৌলিক একক বলা হয়। তো মৌলিক এককগুলো কি? দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড, ভরের একক কেজি, এগুলো হলো মৌলিক একক। টোটাল মৌলিক একক আছে 7টি। যৌগিক একক যে সকল একক নিজে স্বয়ংসম্পূর্ণ নয়, দুই বা ততোধিক মৌলিক এককের উপর নির্ভরশীল, তাদেরকে যৌগিক একক বলা হয়। অর্থাৎ যৌগিক এককগুলা মৌলিক এককের উপর নির্ভরশীল। কয়টা মৌলিক এককের উপর নির্ভরশীল? দুইয়ের অধিক, হয় দুইটা বা তারও অধিক মৌলিক এককের উপর যৌগিক একক নির্ভরশীল। তো এই ছিল মৌলিক একক এবং যৌগিক এককের সংজ্ঞা। তো যৌগিক এককের সংখ্যা কিন্তু নির্দিষ্ট না, অসংখ্য। তো আমরা যা পরিমাপ করি তাকে সাধারণত রাশি বলি, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যা পরিমাপ করি তাই রাশি। তো রাশি কি, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা শিখে নেবা। যেমন টেবিলের দৈর্ঘ্য একটি রাশি, এখানে দৈর্ঘ্যটা হলো রাশি। উচ্চতা একটি রাশি, উচ্চতা একটি রাশি। তো আমরা যদি রাস্তার দৈর্ঘ্য পরিমাপ করি সেক্ষেত্রে দৈর্ঘ্য একটি রাশি। এই রাশিগুলো পরিমাপের জন্য বিভিন্ন রকমের একক আছে। তো এ পর্যন্ত আমাদের এই বইটাতে সঠিক আছে। পরবর্তীতে যে এই লাইনগুলো আছে এই লাইনগুলোতে অনেক ত্রুটি বিচ্যুতি আছে। তো এই লাইনগুলো মূলত কীরকম আমি এখান থেকে তোমাদেরকে দেখাইতেছি। তো এই রাশি টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করার সময় দৈর্ঘ্য হলো একটি রাশি, আবার উচ্চতা পরিমাপের করার সময় উচ্চতাও একটি রাশি। এই রাশিগুলোকে পরিমাপের জন্য বিভিন্ন রকমের একক আছে। এই পর্যন্ত আমাদের বইয়ে সঠিক। এরপরের লাইনগুলোতে ত্রুটি আছে, তোমরা চাইলে এখান থেকে লিখে নিতে পারো। তো এগুলোর মধ্যে কোনোটি দ্বারা কোনো কিছুকে সরাসরি পরিমাপ করা যায়। এই রাশিগুলোর মধ্যে কোনোটি তোমরা কোনো কিছুকে সরাসরি পরিমাপ করা যায়। যেমন দৈর্ঘ্যের এককের মাধ্যমে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য সরাসরি পরিমাপ করা যায়। দৈর্ঘ্যের একক কি? মিটার। এই মিটার দ্বারা আমরা কোনো বস্তুকে সরাসরি পরিমাপ করতে পারি। এখানে দৈর্ঘ্যের এককটি নিজেই স্বয়ংসম্পূর্ণ, তার অর্থাৎ এই দৈর্ঘ্যের এককটা কি? নিজেই স্বয়ংসম্পূর্ণ, সে অন্য কোনো এককের উপর নির্ভর করে না। এই এককগুলো হলো মৌলিক একক। অর্থাৎ যে সকল একক নিজে স্বয়ংসম্পূর্ণ না, এই এককগুলোই হলো কি? মৌলিক একক। অনুরূপভাবে ভরের একক, সময়ের একক, তাপমাত্রার একক, বিদ্যুৎ প্রবাহের একক, আলোক উজ্জ্বলের একক ও পদার্থের পরিমাণের একক হলো মৌলিক একক। কারণ এই এককগুলো অন্য কোনো এককের উপর নির্ভর করে না। অন্যদিকে কোনো কোনো রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি একক দ্বারা এর পরিমাপকে প্রকাশ করা যায় না। যেমন একটি শ্রেণীকক্ষের ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে দুটি এককের গুণফলের উপর নির্ভর করতে হয়। তাহলে আমরা শ্রেণীকক্ষের ক্ষেত্রফলের এককটা যদি বের করি সেক্ষেত্রে দুইটি এককের গুণফলের উপর নির্ভর করতে হয়। ক্ষেত্রফলের একক কি? বর্গ মিটার। এখন এই বর্গ মিটার হলো কি? মিটার এবং মিটারের গুণফল, অর্থাৎ দুইটা মিটারকে একসাথে গুণ করলে বর্গ মিটার হয়। এছাড়া আয়তনের ক্ষেত্রে তিনটি এককের গুণফলের দরকার হয়। আয়তন হলো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার গুণফল। এখানে দৈর্ঘ্যের একক মিটার, উচ্চতার একক মিটার, প্রস্থের একক মিটার। এই তিনটা মিটারকে গুণ করলে হয় ঘনমিটার। এই আয়তনের একক হলো ঘনমিটার, এই জন্য এটা একটা যৌগিক একক। এই সব ক্ষেত্রে দুই বা ততোধিক এককের সমন্বয় দরকার হয়। এই সমন্বিত এককই হলো যৌগিক একক বা লব্ধ একক। তো যৌগিক এককের আরেকটা নাম কি? লব্ধ একক। তাহলে এখানে আমি যে প্রথমে যে ধারণাটা দিয়েছিলাম এই ধারণাটাই কিন্তু দেখলা যে এইভাবে লিখে দিছে। যেমন ক্ষেত্রফলের একক হলো দৈর্ঘ্য ও প্রস্থের এককের গুণফল। দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের একক মিটার, এই জন্য ক্ষেত্রফলের একক বর্গমিটার। অনুরূপভাবে আয়তনের একক হলো দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার এককের গুণফল। তাহলে আয়তনের একক কি? বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার এককের গুণফল, অর্থাৎ ঘন মিটার। তো এই ছিল এটুকু আলোচনায়। তো তারপর ব্যাগের একক হলো দৈর্ঘ্যের একক এবং সময়ের এককের অনুপাত। তো অনুপাত মানে হলো ভাগ, অর্থাৎ দৈর্ঘ্যের একককে সময়ের একক দ্বারা ভাগ করলেই ব্যাগের এককটা পাওয়া যায়, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার। উপরে মিটার, নিচে হবে সেকেন্ড। এটাকে মিটারকে এম দ্বারা প্রকাশ করা হয়, নিচে সেকেন্ড দিলেই হয়ে যায় ব্যাগের একক। এটাকে এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, আবার মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ এস দিয়া ইনভার্স 1 এভাবেও লেখা যায়।
তো এখন প্রশ্ন এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে? প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে। তো যৌগিক একক কাকে বলে, মৌলিক একক কাকে বলে, এবং আ দৈর্ঘ্যের একক মিটার কেন মৌলিক একক, বেগের একক আ মিটার পার সেকেন্ড কেন যৌগিক একক, ক্ষেত্রফলের একক বর্গমিটার কেন যৌগিক একক, আয়তনের একক ঘনমিটার, এগুলা কেন যৌগিক একক? এই প্রশ্নগুলা কিন্তু আমাদের হতে পারে। এখন এই প্রশ্নগুলা হলে আমরা আনসারগুলা কিভাবে দিব, বা এই অংশটুকু থেকে কি প্রশ্ন হতে পারে, এই অংশটুকু কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই অংশ থেকে অনেক বেশি প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে। এখান থেকে প্রশ্নগুলো কিভাবে হতে পারে? এক, একক কত প্রকার ও কি? উত্তর, একক দুই প্রকার, যথা মৌলিক একক, যৌগিক একক বা লব্ধ একক। এটা আমরা শিখে আসলাম। দুই, মৌলিক একক বা যৌগিক একক কাকে বলে, অথবা মৌলিক একক বা যৌগিক একক বা লব্ধ একক বলতে কি বুঝো? তো এখন উত্তর হলো, যে সকল একক নিজে স্বয়ংসম্পূর্ণ অর্থাৎ অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয় তাকে মৌলিক একক বলে। তো মৌলিক একক আমরা 7টা শিখে আসলাম, এই 7টা এখানে উদাহরণ দিয়ে দেব। যে সকল একক নিজে স্বয়ংসম্পূর্ণ নয় অর্থাৎ দুই বা ততোধিক মৌলিক এককের উপর নির্ভরশীল তাকে যৌগিক একক বা লব্ধ একক বলে। এই ছিল মৌলিক একক, যৌগিক একক বা লব্ধ এককের সংজ্ঞা। তো এখানে যৌগিক এককের ক্ষেত্রে আমরা ঘনমিটার, বর্গমিটার, ব্যাগের একক মিটার পার সেকেন্ড, এই উদাহরণগুলো এখানে দিয়ে দিতে পারি। সংজ্ঞা লিখলে আমাদের উদাহরণ দিতে হয়। তো এখান থেকে আরও প্রশ্ন আসতে পারে, যেমন যৌগিক একক ব্যাখ্যা করো। তো যেসব রাশি পরিমাপ করার ক্ষেত্রে দুই বা ততোধিক এককের সমন্বয় দরকার হয়, অর্থাৎ দুই বা ততোধিক মৌলিক এককের দরকার হয় যে সকল রাশি পরিমাপ করার ক্ষেত্রে, সেসব রাশির একককে যৌগিক একক বলা হয়। যেমন ক্ষেত্রফল পরিমাপ করার ক্ষেত্রে, এখানে ক্ষেত্রফল হলো রাশি, ক্ষেত্রফলের একক হলো বর্গমিটার, এটাকেই বলা হইতেছে যৌগিক একক। যেমন ক্ষেত্রফলের একক হলো দৈর্ঘ্য ও প্রস্থের এককের গুণফল। এখানে শুধু দৈর্ঘ্য বা প্রস্থ দ্বারা ক্ষেত্রফলের একক নির্ধারণ করা যায় না, তাই ক্ষেত্রফলের একক হলো যৌগিক একক। আশা করছি বুঝতে পারছো। তো এর পরবর্তী প্রশ্ন হলো, ক্ষেত্রফল ও আয়তনের মধ্যে দুটি পার্থক্য লিখো। তো ক্ষেত্রফল ও আয়তনের মধ্যে দুটি পার্থক্য নিচে দেওয়া হলো। ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য ও প্রস্থের গুণফল, অন্যদিকে আয়তন হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার গুণফল। 2 নম্বর পার্থক্য, ক্ষেত্রফলের একক হলো বর্গমিটার, অন্যদিকে আয়তনের একক হলো ঘনমিটার। এই হলো আমাদের পার্থক্য। এরপর 3 নম্বর প্রশ্ন, আয়তন কাকে বলে বা কোনো বস্তুর আয়তন বলতে কি বোঝো? কোনো বস্তু যে জায়গা দখল করে তাকে তার আয়তন বলা হয়, অর্থাৎ কোনো বস্তু যে জায়গার মধ্যে অবস্থিত সে জায়গাটুকু জুড়ে সে থাকে তাকে বলা হয় আয়তন। অথবা অন্যভাবে বলা যায়, কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার গুণফলকে আয়তন বলে। আমরা জানি যে কোনো বস্তুর আয়তন বের করতে হলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাকে গুণ করতে হয়, এই জন্য এটাকেই আয়তন বলা হয়। ক্ষেত্রফল কাকে বলে বা ক্ষেত্রফল বলতে কি বোঝো? তো কোনো বস্তুর দৈর্ঘ্য ও প্রস্থের গুণফলকে ক্ষেত্রফল বলা হয়। সর্বশেষ এখান থেকে প্রশ্ন হতে পারে, মৌলিক রাশি কি? একটি মাত্র একক দ্বারা যে রাশি পরিমাপ করা হয় তাই মৌলিক রাশি। তো এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয় এই জায়গাটা থেকে, যে দৈর্ঘ্যের একক মিটার কেন মৌলিক একক? এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে তোমরা আনসারটা কেমনে দিবা? আনসার দিবা এভাবে, যে দৈর্ঘ্যের একক মিটার মৌলিক একক। আমরা জানি যে সকল একক নিজে স্বয়ংসম্পূর্ণ অর্থাৎ অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয় তাকে মৌলিক একক বলা হয়। দৈর্ঘ্যের একক মিটার নিজেই স্বয়ংসম্পূর্ণ, অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয়, এই জন্য দৈর্ঘ্যের একক মিটার একটি মৌলিক একক। ঠিক অনুরূপভাবে বেগের একক, ক্ষেত্রফলের একক, আয়তনের একক, এরা কেন যৌগিক একক? এখানেও প্রশ্নটা হবে যে আমরা জানি যে সকল একক নিজে স্বয়ংসম্পূর্ণ নয়, দুই বা ততোধিক মৌলিক এককের উপর নির্ভরশীল তাকে বলা হয় যৌগিক একক। তো ক্ষেত্রফলের একক বর্গমিটার একটি যৌগিক একক, কারণ বর্গমিটারকে দৈর্ঘ্যের একক মিটার এবং প্রস্থের একক মিটার এই দুইটি একককে গুণ করে পাওয়া যায়, এই জন্য বর্গমিটার একটি যৌগিক একক। ঠিক এক অনুরূপভাবে ব্যাখ্যাটা দিয়ে দেবো ব্যাগের ক্ষেত্রেও, আয়তনের ক্ষেত্রেও, যে কোনো যদি যৌগিক একক আসে সেক্ষেত্রে ব্যাখ্যাটা একই রকমভাবে হবে। তো এককের আন্তর্জাতিক পদ্ধতি, এবার আপনাদের টপিকস হলো এককের আন্তর্জাতিক পদ্ধতি। তো তোমাদের কাছে মনে হতে পারে যে আমি একটা জায়গাতে এত সময় ধরে কেন আলোচনা করতেছি। তো এই জায়গাটাই এই অধ্যায়ের সব থেকে বেশি ইম্পর্টেন্ট জায়গা, যে এইখান থেকেই প্রশ্নগুলো বেশি আসে। কোনো কিছুর পরিমাণ নির্ণয়ের বিভিন্ন একক প্রচলিত আছে। তো পৃথিবীর বিভিন্ন দেশে এই পরিমাণ নির্ণয় করার জন্য বিভিন্ন একক প্রচলিত আছে। তোমার উচ্চতা কত, এর উত্তর বিভিন্ন রকম হতে পারে। সাধারণত আমরা বলি 5 ফুট
4 ইঞ্চি। আবার জাতীয় নিবন্ধন ফর্ম বা পাসপোর্টের ফর্ম পূরণের সময় আমরা লিখেছি 1 মিটার 61 সেন্টিমিটার। এর মানে কি? একবার বলছি কি আমার উচ্চতায় 5 ফুট 4 ইঞ্চি, আবার বলতেছি 1 মিটার 61 সেন্টিমিটার। এটা দুইটা দুই রকম হয়ে গেল না? দুই জায়গাতে কিন্তু আমি ভিন্ন ভিন্ন কথা বলতেছি। তো একই পরিমাপের জন্য আমরা প্রচলিত বিভিন্ন একক পদ্ধতি ব্যবহার করে থাকি। এগুলো হলো এমকেএস, এম মানে হলো মিটার, কে মানে হলো কিলোমিটার, এস মানে হলো সেকেন্ড, এমকেএস পদ্ধতির মিনিং। এফপিএস, এফ মানে হলো ফুট, পি মানে হলো পাউন্ড এবং এস মানে হলো সেকেন্ড। ও সিজিএস, সি মানে সেন্টিমিটার, জি মানে গ্রাম এবং এস মানে সেকেন্ড পদ্ধতি নামে পরিচিত। তাহলে এককের এখানে কয়টা পদ্ধতি পেলাম আমরা? 3টা। দেখো, এমকেএস, এফপিএস এবং সিজিএস। দীর্ঘকাল ধরে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন একক পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছিল। অর্থাৎ একই রাশি পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহার করা হতো। তো একটা রাশি পরিমাপ করার জন্য কি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহার করতে হতো। কোথাও এমকেএস পদ্ধতি, কোথাও সিজিএস পদ্ধতি, কোথাও এফপিএস পদ্ধতি, এরকম ভাবে ব্যবহার করা হতো। একটা হিজিবিজি ছিল আর কি। তো এই ভিন্নতার কথা বিবেচনা করে কি করছে, পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা এককের একটি মাত্র পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্তে আসে। আর ওই পদ্ধতিটাই মূলত হলো আমাদের এমকেএস পদ্ধতি। এটাকে শেষ পর্যন্ত এককের আন্তর্জাতিক পদ্ধতি হিসেবে মেনে নেয়। এককের এই ভিন্নতার কারণে উদ্বুদ্ধ নানা অসুবিধার কথা বিবেচনা করে 1960 সাল থেকে পৃথিবীর সমগ্র দেশে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়। এটিকে এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলা হয়। এই আন্তর্জাতিক পদ্ধতিতে সকল ভৌত রাশির জন্য কেবল একটি একক নির্ধারণ করা হয়। এই যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহার করা হতো, এই ভিন্নতার কথা বিবেচনা করে 1960 সাল থেকে এককের একটি মাত্র পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়। এটাই হলো এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। যেমন দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ আদানের একক কুলম্ব, আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা, পদার্থের পরিমাপের একক মূল। এগুলো বর্তমানে এসআই পদ্ধতির মৌলিক একক। তাহলে এগুলো কি এসআই পদ্ধতির মৌলিক একক? এখানে হলো কি 7টি মৌলিক একক। মৌলিক একক আমরা টোটাল পাইলাম কয়টা? 7টি। তো এখন এইখান থেকে কি প্রশ্নগুলো ইম্পর্টেন্ট? 1 নাম্বার, একই রাশি পরিমাপে বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহারের অসুবিধা সৃষ্টি হয় কেন? অর্থাৎ একটা রাশি পরিমাপের ক্ষেত্রে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যদি বিভিন্ন রকমের একক ব্যবহার করি তাহলে কেন অসুবিধার সৃষ্টি হয়? দৈনন্দিন কাজকর্ম, ব্যবসা বাণিজ্যের কারণে পরিমাপ প্রয়োজন। দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা প্রতিনিয়তই পরিমাপ করছি, কিন্তু এই জন্য বিভিন্ন রাশির নানা রকম একক প্রচলিত আছে। তো এই জন্য একই রাশির নানা রকম কিন্তু একক প্রচলিত আছে। যেমন দৈর্ঘ্যের জন্য গজ, ফুট, ইঞ্চি ইত্যাদি, এবং ভর পরিমাপের জন্য মন, সের, কেজি প্রভৃতি একক ব্যবহার করা হয়। এগুলো কিন্তু আমরা জানি। বিভিন্ন দেশে এসব রাশির পৃথক একক চালু থাকলে বৈজ্ঞানিক তথ্যের আদান প্রদান ও ব্যবসা বাণিজ্যের প্রসারে সমস্যা হয়। আমদানি ও রপ্তানি মালামালের মূল্য নির্ধারণের সমস্যায় পড়তে হয়। এজন্য বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহারে অসুবিধা সৃষ্টি হয়। তো আমরা সমস্যাগুলো বুঝতে পারছি। যদি আমাদের দেশে যদি কোনো বস্তু মন দিয়ে মেপে পাঠাই, ওই দেশে যদি কেজি দিয়ে হিসেব করা হয় তাহলে কি একটা জটিলতা পাকাবে না? কারণ মন আর কেজি তো এক জিনিস না, বা সেরও এক জিনিস না। তো এই ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশে একটা মাত্র একক ব্যবহার করা হয় এই সমস্যাগুলো দূরীকরণের কারণে। তো এসআই এর পূর্ণরূপ কি? পরবর্তী প্রশ্ন। এসআই এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এখান থেকে বানানটা দেখে নেবা। তো সিজিএস ও এসআই পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো, বা সিজিএস ও এফপিএস পদ্ধতির মধ্যে পার্থক্য আসতে পারে। তো একই রকমভাবে লিখে দেবা এখানের মতো আনসার করে। সিজিএস ও এসআই পদ্ধতির মধ্যে পার্থক্য। সিজিএস পদ্ধতি হলো পরিমাপের সনাতন পদ্ধতি, আর এসআই হলো পরিমাপের আধুনিক পদ্ধতি। 1 নম্বর পার্থক্য। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, কিন্তু এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো মিটার। এ হলো আমাদের 2টা পার্থক্য। যদি 3টা বলে 3টা আমরা দিতে পারবো। ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলতে কি বোঝায়, বা এসআই বলতে কি বোঝাও? তো এটা আমরা আগে থেকে শিখে আসছি, একটু দেখি। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন পরিমাপের পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছিল। অর্থাৎ একই রাশি পরিমাপের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহার করা হতো। এককের এই ভিন্নতার কথা বিবেচনা করে 1960 সাল থেকে পৃথিবীর সমগ্র দেশে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়। এটিকে এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলা হয়। তো এইখান থেকে সংজ্ঞাটা লিখে নেবে, এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ
ইউনিটের। তো এটা খুব সুন্দর সংজ্ঞা এবং এই সংজ্ঞাটা একটু মনে রাখতে আমাদের কষ্ট হয়, কিন্তু একবার শিখে গেলে দেখবে যে আর এটা সহজে ভুলতেছো না। তো পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করা হয় কেন, বা এসআই এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। কেন আমরা পরিমাপের আন্তর্জাতিক একক ব্যবহার করি, অর্থাৎ এসআই এককের প্রয়োজনীয়তা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর: পরিমাপের ক্ষেত্রে বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতির একক প্রচলিত আছে। কোনো দেশে পিএস পদ্ধতি, কোনো দেশে সিজিএস পদ্ধতি, আবার কোনো দেশে এমকেএস পদ্ধতি। পরিমাপের ক্ষেত্রে বৈষম্য দূর করে অভিন্ন পদ্ধতি ব্যবহারের উদ্দেশ্যে আন্তর্জাতিক একক ব্যবহার করা হয়। আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, বরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড। অর্থাৎ পরিমাপের ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে বৈষম্য দূর করে সঠিক লেনদেনের উদ্দেশ্যে পরিমাপের আন্তর্জাতিক একক ব্যবহার করা হয়।